আপনি সম্পূরক প্রশ্ন করতে চান? জি, আমার যেহেতু মাননীয় অর্থমন্ত্রীকে পেয়েছি, আমি অর্থমন্ত্রীর কাছে জানতে চাই যে বিদেশে যে অর্থগুলো ইতিমধ্যে পাচার হয়েছে সেই অর্থ এই 2 মাসে অর্থ আদায়ের ক্ষেত্রে, দেশে আনার ক্ষেত্রে কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেছেন কিনা। পাশাপাশি এই 2 মাসে ব্যাংক থেকে কত হাজার কোটি টাকা বর্তমান সরকার ঋণ করেছেন সেটিও আমি জানতে চাই মাননীয় অর্থমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, উনি শেষ যে প্রশ্নটা করলেন এটার জন্য তো আপনাকে প্রশ্ন দিতে হবে। এটা এই প্রশ্নের মধ্যে নাই, সেটা আলাদাভাবে আপনি প্রশ্ন করলে উত্তর দিতে পারবো, অসুবিধা নেই। 2 মাসের হিসাবের কোনো প্রশ্ন এখানে ছিল না, আপনি চাইলে উত্তর দিতে পারবেন, সেটা অসুবিধা নেই। আর আমি তো আগেই বলেছি যে উদ্ধারের জন্য যে কাজগুলো চলছে সেই কাজ অব্যাহত আছে, কিভাবে চলছে সেটাও আমি বলেছি আগের প্রশ্নের উত্তরে। থ্যাংক ইউ। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, আপনি তারকা চিহ্নিত প্রশ্ন 630 উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16 বাঁশখালী, 630 নম্বর আমার তারকা চিহ্নিত প্রশ্ন। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংকসমূহের প্রদত্ত ঋণ হেলাফিদের বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গৃহীত হইয়াছে কিনা? চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হইয়াছে কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: ব্যাংক কর্তৃক খেলাপি ঋণ গ্রহীতাদের ব্যক্তি এবং প্রতিষ্ঠান তালিকা বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো কর্তৃক নিয়মিতভাবে হালনাগাদ পূর্বক সংরক্ষণ করা হয়। ফলে খেলাপি ঋণ গ্রহীতা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক ব্যাংক হতে নতুন করে ঋণ গ্রহণের সুযোগ থাকে না। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক যদি ঋণ খেলাপি হিসেবে তালিকাভুক্ত হয় তবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 17A বর্ণিত বিধান পরিপালন সাপেক্ষে তার পরিচালক পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক খেলাপি ঋণ গ্রহীতা হিসেবে তালিকাভুক্ত হলে সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা কর্তৃক ঋণ পরিশোধপূর্বক উক্ত তালিকা হতে অব্যাহতি প্রাপ্তির 1 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হবার যোগ্যতা অর্জন করতে পারে না। এতদ ব্যতীত বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের বিষয়ে গৃহীত কার্যকরী পদক্ষেপ সমূহ নিম্নরূপ: বাংলা ব্যাংক কোম্পানি। মাননীয় মন্ত্রী, দীর্ঘ উত্তর পঠিত বলে গণ্য হতে পারে। জি, আপনি পঠিত বললে গণ্য হলে আমি। মাননীয় সদস্য একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হেলাপি ঋণ বিষয়ে যেমনি আমার প্রশ্ন তেমনি চাকরিচ্যুতির বিষয়ে সম্প্রতি আমাদের ইন্টারিম সরকার আমলে যেখানে মানুষের খুবই খারাপ অবস্থা, যেখানে বেকারত্বের বোঝা জাতির কাঁধে, সেখানে আমাদের কিছু ব্যাংক কর্মকর্তাদেরকে বিনা নোটিশে চাকরিচ্যুত করে ওনাদের চাকরির এইস আর নেই, স্ট্যাটাস মেনটেন করতে সক্ষম হচ্ছে না, ঢাকা চট্টগ্রাম থেকে বাড়িতে গিয়ে কোনো কাজ পাচ্ছে না। এই মানবিক বিষয়টা চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে এক নির্দেশনা দিলেই বাংলাদেশের এই শিক্ষিত বেকারদের এমনি লোড, সেখানে আমাদের চাকরিচ্যুত ব্যাংকারদের উপর অমানবিক নির্যাতন হয়েছে। অনেকেই বিসিএসের পরীক্ষা দিয়ে রিটেন পরীক্ষা না দিয়েই ব্যাংকে চাকরি পেয়েছে, অনেকে সরকারি প্রাইমারি স্কুল চাকরি ছেড়ে ব্যাংকে চাকরি নিয়েছে। মাননীয় সদস্য প্রশ্ন করুন। এই মুহূর্তে ওনাদের ব্যাপারে মাননীয় অর্থ মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই মানবিক বিষয়ে ওনারা দৃষ্টি দেবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তাগণ কর্তৃক দায়েরকৃত কতগুলো মামলা আছে
মামলাসমূহ বর্তমান হাইকোর্ট বিভাগ শ্রম আদালতে চলমান রয়েছে, যা মূলত বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। উল্লেখ্য, হাইকোর্টে দায়েরকৃত রিট পিটিশন সমূহে মহামান্য আদালত কর্তৃক প্রদত্ত পিটিশনধারীদের আবেদন নিষ্পত্তির নির্দেশনা বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতিমধ্যে প্রতিপালিত হয়েছে। তবে বিষয়টি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে বিধায় এই পর্যায়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। তবু আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে কাজ করছে। অনেকেই, আমি আপনার সাথে সহানুভূতিশীল হয়ে বলছি, কারণ আমার এলাকার অনেকেরও চাকরি চলে গেছে এখানে, এবং এই চাকরি যাওয়ার পেছনে অনেক ঘটনা আছে, সেটা আমি সংসদে বলতে চাই না, সেটা বিতর্ক সৃষ্টি হবে। কারণ হচ্ছে অনেকের ধারণা অনেক ব্যাংক যারা ওন করে তারা তাদের নিজস্ব লোকজনকে রেখে বাকি লোকজনদের বিদায় করে দিয়েছে, এরকম একটা পাবলিক ধারণা আছে আর কি। এই বিষয়ে আমি আর বিস্তারিত বলতে চাই না। সুতরাং এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটা দীর্ঘ তদন্ত চলছে, তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ তারকা চিহ্নিত প্রশ্ন ৬৩২ উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন ৬৩২ আমি মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় অর্থমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের জন্য হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং আম রপ্তানি বাড়াইতে অর্থ বিভাগ বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়ার কোনো পরিকল্পনা গ্রহণ করিবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। যে মাননীয় সংসদ সদস্য, চাঁপাইনবাবগঞ্জের আম দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। আমি নিজেও খুব বেশি আম পছন্দ করি এবং এর রপ্তানি সম্প্রসারণের বিষয়টি সরকার বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের কৃষির সার্বিক উন্নয়নে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু, যথাযথভাবে আম সংরক্ষণের জন্য বিশেষ হিমাগার স্থাপন, বিশেষায়িত কৃষিপণ্য রপ্তানি অঞ্চল গড়ে তোলা এবং কৃষিভিত্তিক শিল্পায়নের উপর জোর দেওয়া হয়েছে। আম রপ্তানি বাড়াতে শুধু হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেই যথেষ্ট নয়, এর সঙ্গে মান নিয়ন্ত্রণ, গ্রেডিং, পরীক্ষাগার, সার্টিফিকেশন, নিরাপদ পরিবহন, বাজার সংযোগ, ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক স্যানিটারি ও ফাইটোস্যানিটারি মানদণ্ড পূরণের সমন্বিত ব্যবস্থা প্রয়োজন। এই কারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দপ্তর হতে অর্থনৈতিকভাবে যৌক্তিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য প্রকল্প প্রস্তাব পাওয়া গেলে হট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মান নিয়ন্ত্রণ সুবিধা, সংরক্ষণ অবকাঠামো এবং রপ্তানি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। বিশেষ আর্থিক প্রণোদনা বা বাজেট সহায়তার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রকল্পের বাস্তবতা, সম্ভাব্য রপ্তানি আয়, কৃষকের ন্যায্য মূল্য, স্থানীয় কর্মসংস্থান, আঞ্চলিক ভ্যালু চেইন উন্নয়ন এবং সম্পদের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে। তবে সরকার বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক দৃষ্টিতে দেখছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য নুরুল ইসলাম একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে এটা বাস্তবে পরিণত হওয়া দরকার বলে আমি মনে করি। আমি কয়েকদিন আগেই 54 বছরে বাংলাদেশে আমভিত্তিক কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, আমি এই মহান সংসদে প্রশ্ন উত্থাপন করেছিলাম। আমভিত্তিক ম্যাঙ্গো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার ব্যাপারে সরকারের অর্থ বিভাগ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কি না, পাশাপাশি ব্যাপক ভিত্তিক বিদেশে আম রপ্তানি করে আমাদের দেশের আর্থিক সমৃদ্ধি অর্জনে সরকার বিশেষ কোনো পরিকল্পনা গ্রহণ করবেন কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
শুধু আম নয়, ওই অঞ্চলের যে কৃষিভিত্তিক সফলতা এবং এটার সম্ভাবনা বিবেচনায় আমরা পুরো অঞ্চলের একটি ইকোনমিক অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি, যেখানে গ্রোথ সেন্টারগুলো থাকবে, যেখানে এগ্রিকালচার সেক্টর ভালো, সেখানে আমরা হিমাগার থেকে শুরু করে এখানে অবকাঠামোগত যে উন্নয়নগুলো দরকার, যে সুযোগ সুবিধাগুলো দরকার, সব কিছু বিবেচনায় পুরো অঞ্চলে যে সম্ভাবনা কৃষির উপর আছে সেটার সম্ভাবনা যাচাই করে আমাদের আগামী বাজেট এবং বাজেট পরবর্তী যে পরিকল্পনা আছে এগুলো আমরা সামগ্রিকভাবে বিবেচনা করছি। আপনাকে ধন্যবাদ। মন্ত্রীর অনুপস্থিতির কারণে আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কয়েকটি প্রশ্ন স্কিপ করে গিয়েছি, এখন আবার সেগুলোতে ফেরত যেতে চাই। প্রশ্নোত্তর চলুক। জনাব মোহাম্মদ মাজেদুর রহমান, গাইবান্ধা 1, 624 নম্বর প্রশ্ন উত্থাপন করতে পারেন। জনাব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদকে দেখতে পাচ্ছি না। আসছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাজেদুর রহমান, 29 গাইবান্ধা 1। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি, আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলার টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করিবার জন্য আপনার মন্ত্রণালয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ করিবেন জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিটিসিএল হতে 256 ক্যাপাসিটির আধুনিক প্রযুক্তির টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে। এই উপজেলা বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার রয়েছে এবং একটি 1G ক্যাপাসিটির আইপি সুইচ স্থাপন করা হয়েছে। বিধায় উচ্চ গতির ডেডিকেটেড ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি প্রদান করা সম্ভব। ইতিমধ্যে বিটিসিএল হতে উপজেলা নির্বাচন অফিসে ভিপিএন কানেক্টিভিটি প্রদান করা হয়েছে এবং চাহিদা সাপেক্ষে আরও সংযোগ প্রদান করা হবে। ভবিষ্যতে উক্ত অবকাঠামোর উপর ভিত্তি করে উচ্চ গতির ইন্টারনেট সেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য যারা মাজেদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই টেলিফোন এক্সচেঞ্জটি 80-র দশকে নির্মিত। এখানকার যে অবকাঠামো আছে একেবারে ভঙ্গুর, যেহেতু 80-র দশকে এটা নির্মাণ করা হয়েছে, ব্যবহারের অনুপযোগী হয়েছে এটা। এজন্য আমি প্রথমে বলতে চাই যে এই টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির এই যুগে, ইন্টারনেটের এই যুগে আমার সুন্দরগঞ্জ উপজেলার এই পুরাতন টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করা এবং সেই সাথে অবকাঠামো উন্নয়ন এবং ইন্টারনেট সেবা সম্প্রসারণের যদি সুযোগ তৈরি করা যেত তাহলে কোনো সুযোগ আছে কিনা, আধুনিকায়নের কোনো সুযোগ আছে কিনা, এই তো প্রশ্ন। জি জি মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওনার আসলে সম্পূরক প্রশ্নের 3টা অংশ আছে। একটা হচ্ছে 80-র দশকে নির্মিত অবকাঠামো সংস্কার করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে এক্সচেঞ্জ আধুনিকায়ন করা প্রয়োজন।
আর একটা হচ্ছে ইন্টারনেট সেবা সম্প্রসারণ প্রয়োজন, যদি আমি বুঝে থাকি। আমি বটম আপ করে বলি, ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছানো এবং আধুনিকায়নের পরিকল্পনাই হচ্ছে এই গভর্নমেন্টের অগ্রাধিকার। সেই হিসেবে এটা অবশ্যই এখানে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করা। টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করার জন্য একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্যে যদি এটা নাও থাকে, মাননীয় সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নেব। আশা করি এটা অন্তর্ভুক্ত আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অবকাঠামো। এগুলো আধুনিকায়নের ক্ষেত্রে অবকাঠামো অবশ্যই উন্নয়ন করতে হবে, সেটা গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে থাকবে। যদি ইতিমধ্যে কোনো প্রকল্প গ্রহণ করা না হয়ে থাকে, আমরা পরীক্ষা করে দেখব যাতে এটা থাকে। ধন্যবাদ স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 620 আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, 295 কক্সবাজার 2, তারকা চিহ্নিত প্রশ্ন 620 এই মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। মানে স্পিকার, এটা পিছনে চলে গেলাম তো সেই জন্য খুঁজে বের করছি। ধন্যবাদ মানে স্পিকার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প 2য় পর্যায়ে এর আওতায় বর্তমানে কক্সবাজার জেলার মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় মোট 26টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তন্মধ্যে মহেশখালী উপজেলায় 18টি এবং কুতুবদিয়া উপজেলায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তালিকা নিম্নে দেয়া আছে। মানে স্পিকার, পঠিত বলিয়া গণ্য করা হলে সুবিধা হয়। প্রশ্নের বাকি উত্তর পঠিত বলে গণ্য করা হলো। আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীর পক্ষে আমাদের বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের কক্সবাজারের গর্ব জনাব সালাউদ্দিন আহমদ আমাদের উত্তর দিচ্ছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার, 15 বছর 17 বছর আমাদের এখানে আমাদের কক্সবাজার শিক্ষার ক্ষেত্রে অনগ্রসর এলাকা। আমার নামে একটা কলেজ করেছিলাম আলমগীর ফরিদ টেকনিক্যাল কলেজ, কোনো কিছু করে নাই, ল্যাব স্থাপন হয় নাই, শুধু নামার কারণে বেঁচে আছে যে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মহেশখালী কুতুবদিয়া সহ কক্সবাজারের অনগ্রসর আমাদের 9টি উপজেলায় প্রতিটি স্কুলে ল্যাব স্থাপন, প্রতিটি মাদ্রাসায় ল্যাব স্থাপন সহ। মাননীয় সদস্য, এটা তো ডাক ও তথ্য প্রযুক্তি সম্পর্কে প্রশ্ন করেন, শিক্ষাতে চলে গেছেন না। এখানে প্রশ্ন আছে তো মাননীয় স্পিকার, আমাদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বলি বর্তমান কক্সবাজার জেলা মহেশখালী কুতুব উপজেলার কোনো শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাবের কথা বলতেছি মাননীয় স্পিকার। কম্পিউটার ল্যাব আমার টেকনিক্যাল কলেজের কম্পিউটার ল্যাব দেয় নাই 15 বছর 17 বছর, এটা বলতেছি। আমি প্রশ্ন করতেছি, আমাদের 9টি কক্সবাজার যেগুলো উপজেলা আছে অনগ্রসর আমাদের শিক্ষাক্ষেত্রে, প্রতিটি উপজেলায় কম্পিউটার ল্যাব সহ, শুধু ল্যাব দিলে হবে না, শিক্ষকের পদায়ন করবেন কিনা। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, কক্সবাজারের প্রশ্ন আমরা গেস করতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে মাননীয় সদস্যের প্রশ্নটা আমারও প্রশ্ন, তো আগের যে উত্তর দিয়েছিলাম প্রশ্নের লাস্টের অংশটা আমার পড়া হয় না, আপনি পঠিত বলে গণ্য করেছেন। তাতে 2টো লাইন লাস্টে আছে। এই তালিকা ছাড়াও উক্ত প্রকল্পের আওতায় সারা দেশে আরো 2000টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য ডিপিপি সংশোধনের কার্যক্রম চলমান আছে। এই 2000-এর মধ্যে আশা করি মাননীয় সংসদ সদস্যের নামে এই যে টেকনিক্যাল কলেজটা আছে, সেটা স্কুল ক্যাটাগরিতে যদি পড়ে তো আসবে, আর না হলে কলেজ ক্যাটাগরিতে যাবে। তবে এই 2000-এর মধ্যে কক্সবাজারের আমাদের নির্বাচনী এলাকা সহ অন্যান্য এলাকা যেগুলো আছে, ওখান থেকে অবশ্যই
সার্ভে করে যেগুলোতে দেয়া দরকার, যেগুলো ইতিমধ্যে হয়ে গেছে সেগুলো বাদে অবশ্যই অন্তর্ভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ হলো। বিশেষ অধিকার প্রশ্নের 164 বিধিতে নোটিশ দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদে আল্লাহর মেহেরবানিতে 1987 সাল থেকেই নামাজ আদায়ের জন্য বিরতি চালু হয়। এর আগে বিরতি চালু ছিল না। প্রথমে 20 মিনিট করে বিরতি চালু ছিল, এবার ত্রয়োদশ সংসদের সর্বসম্মতিক্রমে 30 মিনিটে বিরতি চালু হয়েছে। আলহামদুলিল্লাহ। আজানের সাথে সাথে বিরতি চালু হয়। কিন্তু একটি জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো মাগরিবের নামাজে অজু করে জামাত ধরা যায় না। তাছাড়া আরও একটি জরুরি কারণে আজানের 5 মিনিট আগে বিরতি দিলে যারা নফল রোজা রাখেন তারা ইফতার যথাসময়ে করতে পারেন। সেই জন্য শুধুমাত্র মাগরিবের নামাজে বিরতি আজানে 5 মিনিট আগে দিলে ইফতারও যথাসময়ে করা যাবে। অজু করে নামাজিদেরকে জামাত ধরতে পারবেন। বিষয়টি অতীব জরুরি এবং অধিকার সম্পর্কিত। বিষয়টি কার্যপ্রণালী বিধির 163 এবং 65 বিধি অনুযায়ী বিশেষ অধিকার প্রশ্নের আওতায় পড়ে না। তাছাড়া ইতিপূর্বে সংসদে নামাজের জন্য বিরতি দেওয়া 20 মিনিট, এখন দেওয়া হচ্ছে 30 মিনিট। তবে মাগরিবের নামাজে আজান 5 মিনিট আগে দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এই কারণে মাননীয় সদস্যের 164 বিধিতে দেওয়া নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। কি আছে? বিশেষ অধিকারে আরেকটি নোটিশ পাওয়া গেছে, সেটাও মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। তিনি তার নোটিশে উল্লেখ করেছেন, প্রশ্নকাল 1 ঘন্টা এবং জরুরি জনগুরুত্বপূর্ণ 71 বিধির জন্য 1 ঘন্টা সময় দেওয়ার জন্য সকল নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকে দাবি ও দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যের নোটিশটি তার বিশেষ অধিকার প্রশ্নের সাথে কিভাবে জড়িত তা বোধগম্য নয়। তিনি এ বিষয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি কার্যপ্রণালী বিধির 71 ক বিধি সম্পর্কিত। 30 মিনিটের পরিবর্তে 2 মিনিটের বক্তব্য প্রদানের সময় 1 ঘন্টা করতে হলে 71 ক বিধি সংশোধন করতে হবে। মাননীয় সদস্য উক্ত বিধি সংশোধনের জন্য 186 বিধি অনুযায়ী নোটিশ দিতে পারেন। এছাড়া এমত অবস্থায় মাননীয় সদস্যের বিশেষ অধিকার প্রশ্নের নোটিশটি গ্রহণ করা গেল না বলে দুঃখিত। কি এখন? মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 69টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গিয়েছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2, এ.কে.এম. ফজলুল হক মিলন, গাজীপুর 5, মোহাম্মদ আজিজুর রহমান, যশোর 1, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, এস.কে. আজিজুল বারী, খুলনা 4, মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3, মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর 2, সৈয়দ জয়নুল আবেদিন, ঢাকা 4, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3, এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা, ফরিদপুর 1, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, নাসির উদ্দিন আহমদ, মৌলভীবাজার 1, এম রুহুল কুদ্দুস তালুকদার, দুলু, নাটোর 2, কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, জনাব আবদুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, মোহাম্মদ আব্দুল সালাম, ঠাকুরগাঁও 2, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার, জামালপুর 4, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ নুরুল আমিন, রংপুর 6, জনাব আনিসুর রহমান, মাদারপুর 3, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4, মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9, বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 1,
আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ মুজিবুর রহমান রাজশাহী 1, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, মোহাম্মদ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার 2, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, জনাব আব্দুল গফুর কুষ্টিয়া 2, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, খন্দকার আবু আশফাক ঢাকা 1, সালাউদ্দিন চাঁদপুর গাজীপুর 4, অধ্যাপক নজরুল ইসলাম রাজশাহী 5, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, AM মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ 1, মোহাম্মদ অলিউল্লাহ বরগুনা 1, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ আতাউর রহমান নড়াইল 2, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আখতার হোসেন রংপুর 4, মোহাম্মদ শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, মোহাম্মদ মুসলিউদ্দিন ফরিদ যশোর 2, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, AKM সেলিম রেজা হাবিব পাবনা 2, মুন্সি রফিকুল আলম ফেনী 1, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2। নোটিশগুলোর মধ্য থেকে আমি যশোর 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান, চাঁদপুর 2 হতে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ জালাল উদ্দিন এবং নাটোর 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য M রুহুল কুদ্দুস তালুকদার দুলুর নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি, বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেকে নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্যের বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। প্রথমেই বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা 9। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 71 বিধিতে মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি। উত্থাপিত বিষয়, কুমিল্লা জেলার আমার নির্বাচনী এলাকা মনোহরগঞ্জ উপজেলার জন্য একটি মেগা প্রকল্প গ্রহণ প্রসঙ্গে মাননীয় স্পিকার, 2005 সালে 5 ফেব্রুয়ারি আমাদের গণতন্ত্রের মা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে 11টি ইউনিয়ন নিয়ে মনোহরগঞ্জ উপজেলা গঠন করেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখানে প্রতিষ্ঠিত হয়নি উন্নত যোগাযোগ ব্যবস্থা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, নেই কোনো ভালো মানের সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান। যৌক্তিক দাবি থাকা সত্ত্বেও মনোহরগঞ্জ উপজেলা এলাকায় প্রতিষ্ঠা করা হয়নি পৌরসভা। এক কথায় বলা যায় আধুনিক জীবনযাত্রার সব কিছু এখানে অনুপস্থিত। পিছিয়ে পড়া মনোহরগঞ্জের সার্বিক ভৌত অবকাঠামো উন্নয়ন এখন সময়ের দাবি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, একটি অঞ্চলের কার্যকারিতা ও উন্নয়নের জন্য অপরিহার্য মৌলিক ভৌত অবকাঠামো উন্নয়ন, উন্নত রাস্তা, সেতু, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং সুপেয় পানি এবং নিরাপদ পানির ব্যবস্থা, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার মতো স্থায়ী স্থাপনা, এগুলো শুধু একটি এলাকার অর্থনৈতিক কার্যক্রম এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করেন, বরং জনগণের জীবনযাত্রাকে সহায়তা করে, যাহা পুরো দেশের অর্থনীতির সাথে সম্পৃক্ত। এমত অবস্থায় কুমিল্লা আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14। মাননীয় স্পিকার, চন্দনাইশ বাংলাদেশের চট্টগ্রাম জেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা। এই শহর একটি কৃষি নির্ভর এলাকা, দেশের গুরুত্বপূর্ণ বিভাগীয় জেলা। চট্টগ্রাম জেলায় কোনো স্বতন্ত্র উচ্চ গবেষণা সমৃদ্ধ কৃষি শিক্ষার বিদ্যাপীঠ নেই।
চট্টগ্রাম শহর থেকে 30 কিলোমিটার দূরত্বে চন্দনাইশ উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলে কৃষিবিদ তৈরি সহ কৃষির উন্নয়ন ও গবেষণার নতুন নতুন কৃষি উদ্ভাবনের মাধ্যমে কৃষি নির্ভর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান অপরিসীম। 2022-23 অর্থবছরে মোট জিডিপিতে এই খাতের অবদান প্রায় 11% থেকে 14%। দেশের শ্রম শক্তি প্রায় 38% থেকে 45%। কৃষিতে নিয়োজিত, তাই কৃষি শিক্ষাকে অধিকতর গুরুত্ব দেওয়ার সময়ের দাবি। এমতাবস্থায় চট্টগ্রাম জেলায় গণমানুষের দাবি হিসেবে চন্দনাইশ উপজেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, এটা শেষ করি, আধা ঘন্টা শেষ করি, তারপর আপনাকে দেব। আচ্ছা, ওনাকে মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের কি বলতে চান? বলতে যাচ্ছি 71-এর বিধিতে আমাদের যে বক্তব্য রাখার 2 মিনিটের সুযোগ, এই 2 মিনিটের সুযোগে আমরা অনেক কষ্ট করে আমরা সিরিয়াল দিয়ে আমরা নোটিশ সাবমিট করি। আমার একটি নোটিশ দীর্ঘদিন থেকে আমি সাবমিট করে আসছি, সিরিয়ালে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে থাকে, কিন্তু আলোচনার সুযোগ পাচ্ছি না। গতকালকে এ বিষয়ে আমাদের সংসদে, মহান সংসদে এবারে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সিরিয়াল ব্রেক করব না। 2 নম্বরে আমার নাম ছিল, 2 মিনিটের সুযোগ, আমি সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। মাননীয় স্পিকার, আমি আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এখানে তো 2 নম্বরে আপনার নাম দেখছি না, এখানে তো জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম 14। যাই হোক, পরে দেখা যাবে এটা। যারা প্রথমবারের মতো দিয়েছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, যারা আগে কখনো সুযোগ পায়নি আর কি। দেখা যাক, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। মোহাম্মদ অলিউল্লাহ, বরগুনা 1। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অলিউল্লাহ, 109, বরগুনা 1। আমার আলোচ্য বিষয় যে আমার বরগুনাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এই হাসপাতালে আসলে ডাক্তারের যে কোঠা আছে সে জায়গায় পর্যাপ্ত ডাক্তার নেই, ক্লিনার নেই, এবং আমাদের তালতলি 50 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল, পাশাপাশি আমতলিতেও একটা 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এ জায়গায় পর্যাপ্ত আমাদের ম্যান পাওয়ার নেই, ডাক্তারের ভালো ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমাদের এই বরগুনার 12 থেকে 13 লক্ষ জনগণ আসলে সুচিকিৎসা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এছাড়াও আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় আধুনিক মেশিনারিজের ব্যবস্থা থাকলেও আমরা এই বরগুনাবাসী আসলে আমরা দীর্ঘ 17টি বছর শিক্ষা, পাশাপাশি সুচিকিৎসা, এ থেকে আমরা লাঞ্ছিত হচ্ছি, আমরা অবহেলিত হচ্ছি। তো আমি আপনার মাধ্যমে আমাদের যারা কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে বরগুনা জেনারেল হাসপাতাল সমূহের ভিতরে পর্যাপ্ত ডাক্তার আমাদের ব্যবস্থা করা হয়। বরগুনাতে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে যে জায়গায় পদের সংখ্যা আছে 55, সে জায়গায় অত্যন্ত দুঃখের বিষয় মাত্র ডাক্তার আছে 16 জন। আমতলিতে 50 শয্যা বিশিষ্ট যে জায়গায় ডাক্তার থাকার কথা 24 জন, সে জায়গায় ডাক্তারের সংখ্যা হলো 6 জন। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই যে এই পর্যাপ্ত পরিমাণ